প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে। আমাদের বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। বাংলার জয়যাত্রা তৃতীয়বারের মতো শুক্রবার রাতে হরমুজ প্রণালী ক্রস করতে পারল না, অর্থাৎ ইরানি কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। তৃতীয়বারের মতো এই জাহাজটি অনুমতি প্রত্যাখ্যাত হল। এইটি আমাদের জন্য বিশাল লজ্জার এবং বিরাট কূটনৈতিক ব্যর্থতা সব বিচারে। শুক্রবার রাতে তৃতীয়বারের মতো বাংলার জয়যাত্রা চেষ্টা করেছিল হরমুজ পাড়ি দিতে, কিছুটা এগিয়েও ছিল। শুক্রবার বাংলাদেশ সময় রাত 11:50 জাহাজটি হরমুজ প্রণালীতে ঢোকে। আর তার আগে, প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের জানা আছে, ইরান ঘোষণা দিয়েছিল যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। তো সেই সুবাদে আরও অনেক জাহাজ ঢুকে বাংলার জয়যাত্রাও চেষ্টা করে। তো 11:50 হরমুজ হিট করে এবং এস্টিমেটেড টাইম ছিল 3:30 নাগাদ হরমুজ ছাড়িয়ে যাবে, ক্রস করে ফেলবে। কিন্তু কিছু দূর এগোতেই ইরানি কর্তৃপক্ষ আমাদের বাংলার জয়যাত্রাকে আবার পেছনে ফিরে যেতে বাধ্য করে, অর্থাৎ এই জাহাজটিকে অনুমতি দেয়নি। তৃতীয়বারের মতো হলো এটি। আর তার আগে আরও দুবার প্রত্যাখ্যাত হয়েছিল। একবার হয়েছিল 11 মার্চ, আরেকবার 8 এপ্রিল। তো একটু পেছনে গিয়ে যদি তাকাই তাহলে দেখা যাবে 2রা ফেব্রুয়ারি এই বাংলার জয়যাত্রা ভারত থেকে পণ্য নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছিল এবং একটা সময়ে হরমুজ হয়ে পারস্য উপসাগরে ঢুকেছিল জাহাজটি। 27 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জাবেল আলী বন্দরে পৌঁছয়। আর 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দুষ্টচক্র ইরানে হামলা করে। তো তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল সব দিক থেকেই, জাহাজটি ওখানে আটকা পড়ল। 11 মার্চ পণ্য খালাস করল। পণ্য খালাস করে রওনা হয়েছিল হরমুজ হয়ে ফিরে আসবে, কিন্তু লাভ হয়নি। ইরানি কর্তৃপক্ষ যেমনি তাদের ঘোষণা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষীয় কোনো জাহাজ, তাদের মিত্র দেশেরও কোনো জাহাজ, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তো নাই, তাদের মিত্র পক্ষের কোনো জাহাজকেও হরমুজ পার হতে দিচ্ছিল না ইরানি কর্তৃপক্ষ। এগুলো পুরনো খবর। কিন্তু বাংলাদেশের জাহাজ না, সেটিকেও দেয়নি। বাংলাদেশি জাহাজও অনুমতি পায়নি হরমুজ পার হবার, যদিও অন্যান্য অনেক দেশের জাহাজ হরমুজ পার হচ্ছিল। কারণ ইরান সেই সব দেশগুলোকে শত্রু দেশ মনে করেনি, বন্ধু দেশ মনে না করলেও সবগুলোকে। কিন্তু বাংলাদেশের জাহাজ আটকে দিয়েছিল। 11 মার্চ পণ্য খালাসের পর বাংলার জয়যাত্রা আর হরমুজ ক্রস করতে পারেনি এবং তারা কিছুটা পিছিয়ে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের আউটার অ্যাঙ্কারেজে বহির্নোঙরে অবস্থান করছিল। আর তারপরে মাঝখানে দ্বিতীয়বার 8 এপ্রিলের কথা বলছিলাম। 8 এপ্রিল সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে সার বোঝাই করে জাহাজটি 37,000 মেট্রিক টন সার বোঝাই করে এটি সাউথ আফ্রিকার ক্যাপটাউনে যাবার কথা ছিল। তো চেষ্টা করেছিল হরমুজ পার হবার, লাভ হয়নি। ইরানি কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। ফলে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দরে অপেক্ষা করতে হয়েছিল। দ্বিতীয়বার অনুমতি পেল না 8 এপ্রিল। তো অনুমতি না পেয়ে পারস্য উপসাগরে অপেক্ষা করছিল হরমুজ প্রণালীর কাছাকাছি কোনো জায়গায়, এবং যেটি বলছিলাম যে ইউএইর মিনা সাকার বন্দর, সেখানে অপেক্ষা করছিল। আর তৃতীয়বারের মতো শুক্রবার রাতে যখন ইরান ঘোষণা দিল যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে, তখন তৃতীয় চেষ্টাটি সেই জাহাজটি করল, বাট লাভ হয়নি। আবার তাদের পারস্য উপসাগরে ফিরে যেতে হয়েছে। তো এইটি একটি নজিরবিহীন কূটনৈতিক ব্যর্থতা। প্রিয় দর্শক শ্রোতা, ইরানের মতো একটি বন্ধু রাষ্ট্র বাংলাদেশের এই জাহাজটিকে তৃতীয়বার অনুমতি দেয়নি, বাংলাদেশে হরমুজ ক্রস করবার অনুমতি। আর কেন এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটি ইতিমধ্যে নিশ্চয়ই আপনাদের জানা আছে। 28 ফেব্রুয়ারি ইরানে যখন হামলা হলো,
সেই থেকে হামলার পরপর পৃথিবীর বিভিন্ন দেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা স্টেটমেন্ট ইস্যু করেছে এই যুদ্ধ শুরু হওয়ার পরপর। তো চায়নার মতো দেশও খুবই কৌশলী স্টেটমেন্ট দিয়েছে। চায়নার স্টেটমেন্টটি যারা পড়েছেন তাদের কারো কারো হয়তো মনে আছে, চায়না বলেছিল যে এইটি কোনো ভালো কথা না, সব টেনশন, আন্তর্জাতিক এরকম পরিস্থিতি কূটনীতির মাধ্যমে মোকাবেলা করতে হবে, কূটনীতি একমাত্র সমাধান, সব পক্ষকে সংযম পালন করবার অনুরোধ করেছিল চায়না তাদের স্টেটমেন্টে। সরাসরি কোনো পক্ষকে দায়ী করেনি, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষে কোনো বিবৃতি দেয়নি, ইরানের বিরুদ্ধে কোনো বিবৃতি দেয়নি, বলেছিল সব পক্ষকে সংযম পালন করতে হবে। আর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি ছিল সেখানে এই কথাও ছিল সব পক্ষকে সংযম পালন করতে হবে, বাট একটি জায়গায় সরাসরি ইরানকে দোষারোপ করা হয়েছে এবং বলা হয়েছে যে ইরানের অবশ্যই তার প্রতিবেশী দেশগুলোর কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এদের কথা বলছি, জিসিসিভুক্ত দেশগুলো, ইরানের প্রতিবেশী দেশগুলো, তো এই দেশগুলোর সার্বভৌমত্বের দিকে ইরানকে খেয়াল রাখতে হবে, সম্মান করতে হবে, এরকম একটি বিবৃতি বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হলো, যেখানে কিনা ইরান ভিকটিম হলো, ইরানের সার্বভৌমত্ব পদদলিত করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নেক্সাস ইরানে হামলা করল। নিন্দা যদি কারো করতে হয় তাহলে করতে হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই ভেসাস সার্কেলকে। সেটি না করে যারা ভিকটিম, ইরান, যাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে, সেই দেশের নিন্দা করল, বলা হলো সেই দেশের এই কাজটি করা উচিত হয়নি, তাদেরকে সতর্ক থাকতে হবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের বিষয়ে। কিন্তু ইরানের সার্বভৌমত্বের কি হবে বুঝতে পারছি, বাংলাদেশের মতো একটি দেশের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে একটি বিবৃতি দেওয়া সরাসরি, এখন যেই সময়টিতে আমরা বাস করছি, সারা পৃথিবী ঝুঁকিতে আছে একজন মানুষের খেপাটে আচরণের জন্য। তিনি কে আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। পারস্পরিক শুল্ক আরোপ নিয়ে যা চলছিল, তো প্রত্যেকটি দেশ ভীত সন্ত্রস্ত, কারণ তার পরবর্তী মুভটি কি হয়, কোন দিক থেকে কাকে ফাঁসিয়ে দেয়, এই টেনশন বিশ্বব্যাপী। এই পরিস্থিতিতে বাংলাদেশের মতো একটি দেশের, বলছি না যে বিবৃতি দিয়ে বলতে হবে যুক্তরাষ্ট্র ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, চরম নিন্দা করছি, বাংলাদেশের এসব কথা বলবার এই মুহূর্তে কোনো সুযোগ নেই। কিন্তু চায়না যে কাজটি করেছে, তারা সাপ মেরেছে কিন্তু লাঠি ভাঙতে হয়নি। তারা বলেছে সব পক্ষকে সংযম পালন করবার আহ্বান জানাচ্ছি এবং সব রকমের টেনশন, যুদ্ধাবস্থা, অস্থিরতা, অবিশ্বাস সব কিছু দূর করতে হবে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে, এটি একমাত্র সলিউশন। কিন্তু বাংলাদেশ মাতব্বরি করেছে, সেখানে সরাসরি ইরানকে দায়ী করেছে প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য। অথচ ইরান আগে থেকেই ঘোষণা দিয়েছিল, প্রিয় দর্শক শ্রোতা, মধ্যপ্রাচ্যের যেই যেই জায়গায়, যেই যেই দেশে মার্কিন স্বার্থ আছে, মার্কিন ঘাঁটি আছে, সেখানে মার্কিন স্বার্থে তারা হামলা করবে। যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের প্রতিবেশী কোনো দেশকে, কোনো দেশের জল, স্থল বা আকাশ সীমা ব্যবহার করে ইরানে হামলা চালায়, তাহলে সেই দেশটিকে ইরান শত্রু রাষ্ট্র বলে গণ্য করবে এবং সেই দেশের মার্কিন স্বার্থে আঘাত করবে। এবং ইরান কিন্তু এরপর অনেকবার বিবৃতি দিয়েছে, তারা প্রতিটি বিবৃতিতে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলোকে বন্ধু রাষ্ট্র বলেছে, যে তাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা তাদের দেশে থাকা মার্কিন স্বার্থের সঙ্গে। তো ইরান সেইভাবেই তার কথা রেখেছে, ইরান প্রতিবেশী দেশগুলোর মার্কিন স্বার্থে আঘাত করেছে, প্রতিনিয়তই করেছে, করেই যাচ্ছে, যেমনটি ইরানেও হামলা হচ্ছিল, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মরণ কামড় দেবার চেষ্টা করেছে ইরানে। তো ইরান আগে থেকে ঘোষণা দিয়ে সেই কাজটি করেছে, কারণ এই তথাকথিত বন্ধু রাষ্ট্রগুলোর কোনো রাষ্ট্র কিন্তু বলেনি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা আমাদের জল, স্থল বা আকাশ সীমা ব্যবহার করতে দেব না, ইরানে হামলা করতে চাও তো অন্য জায়গা ব্যবহার করো, আমাদের দেশ থেকে সে হামলা করা যাবে না। তারাই সুস্পষ্ট অবস্থান নিতে পারেনি এবং বারবার কোনো কারণও নেই, কারণ যদি তারা এগুলো করে তাহলে তাদের শেখতন্ত্র, আমিরতন্ত্র, আমিরশিপ, কিংশিপ এগুলো থাকবে না, এগুলো টিকেই আছে মার্কিন সহযোগিতায়। তো তাই তারা সেটি করবে না, তাদের জন্য সেটি হবে আত্মঘাতী। তো ইরান কোনো অন্যায় করেনি, ইরান যা করেছে, ইরান আক্রান্ত হয়ে ইরান প্রতিক্রিয়া দেখিয়েছে। ইরান, আমি বলবো এখানে ডিফেন্সিভ রোল প্লে করেছে। তো সেই বিবৃতির কারণে ইরানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক টেনশন তৈরি হয়েছে।
আর নিশ্চয়ই আমাদের মনে আছে বাংলাদেশস্থ ঢাকাস্থ ইরানি দূতাবাস পরিষ্কার বিবৃতি দিয়ে তারা জানিয়েছে যে বাংলাদেশের কাছে তারা এমন বক্তব্য এমন মন্তব্য আশা করেনি। তো সেই থেকে কূটনৈতিক টানাপোড়েন প্রকাশিত অপ্রকাশিত, আর তারই ফলশ্রুতিতে তৃতীয়বারের মতো আমাদের বাংলার জাহাজকে, বাংলার জয়যাত্রাকে তারা আটকে দিয়েছে। অথচ সরকারের পক্ষ থেকে 11ই মার্চের পরই আমরা শুনলাম যে কূটনৈতিক তৎপরতা চালানো হয়েছে, চেষ্টা চলছে। তাহলে 11ই মার্চ একবার ব্যর্থ হলো, প্রথম চেষ্টা। 8 এপ্রিল আবার ব্যর্থ হলো, দ্বিতীয় চেষ্টা। শুক্রবার রাতে তৃতীয় চেষ্টা ব্যর্থ হলো। হরমুজ ক্রস করতে পারলো না, বা হরমুজ ক্রস করতে অনুমতি দেওয়া হলো না বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রাকে। তো এটি চরম লজ্জার এবং ভয়াবহ রকমের কূটনৈতিক ব্যর্থতা বাংলাদেশের জন্য। আর বিএনপি সরকারের ক্ষমতা, এখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করছেন বিএনপির অত্যন্ত অপছন্দের মানুষ, এবং বিএনপির কাছে আমি বলবো পার্সোনা নন গ্রেটা, যার উপর কোনোভাবে বিএনপি আস্থা রাখতে পারে না, রাখা উচিত না, উচিত ছিল না। এবং বিএনপি সেটি বক্তৃতা বিবৃতিতে প্রকাশ করেছে, প্রকাশ্যে অসংখ্যবার বলেছে। ডক্টর খলিলুর রহমানের কথা বলছি, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, এবং একই সঙ্গে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তো সেই খলিলুর রহমানকে বিএনপি তার প্রতি অনাস্থা জানিয়েছে, এবং তিনি বিদেশি নাগরিক, তিনি বাংলাদেশের স্বার্থ দেখবেন না, তিনি মার্কিন স্বার্থ দেখবেন, তিনি অত্যন্ত অগ্রহণযোগ্য একজন ব্যক্তি, অনির্ভরশীল, এই কথা হাজার হাজার বার বিএনপি বলেছে। তো লজ্জা শরমের মাথা খেয়ে তাকেই তারা আবার পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, ভালো কথা বানিয়েছে। বিএনপি হয়তো তাদের ভুল বুঝতে পেরেছে যে এই মানুষটি আসলেই যোগ্য, তাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো যায়, ফাইন। তো তার পররাষ্ট্র বিষয়ক তৎপরতা কোথায়? একটি জাহাজকে, একটি বন্ধু রাষ্ট্র এক সময়ের ইরান, তাদের কাছ থেকে একটি অনুমতি নেওয়া গেল না যে এই জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালী ক্রস করে। এর চেয়ে লজ্জার আর কিছুই হতে পারে না বাংলাদেশের জন্য। তো অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এই জাহাজ আর আসবে না, আসতে অনুমতি পাবে না, বিএনপি সরকারের মরুদ হবে না এই জাহাজকে ফিরিয়ে আনবার। একমাত্র উপায় আছে, আমার মনে হচ্ছে ডক্টর ইউনূসকে ইনভলভ হতে হবে পার্সোনালি। ডক্টর ইউনূস যদি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন, তখন হয়তো কিছু একটা হতে পারে। আর না হলে বিএনপি সরকারের তৎপরতায় এই জাহাজ আর আসবে না, এই বিষয়টি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কারণ তৃতীয় চেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ আমরা সদ্যই জেনেছিলাম সম্প্রতি যে ইরান অনুমতি দিয়ে দিয়েছে এই জাহাজকে। আসলে সেভাবে কূটনৈতিক তৎপরতা চালানোই যায়নি, বা চালায়নি তারা। তারা সত্য গোপন করেছে, আমি বলবো। সরকারের কূটনীতি বিষয়টি যারা দেখছেন, এবং বিএনপি সরকারের উচ্চ পর্যায় থেকে জনগণের সঙ্গে একটি তামাশা করা হয়েছে, বলা হয়েছে আমরা কূটনৈতিক তৎপরতা চালিয়েছি। এবং ইন্টারেস্টিংলি, আজ শনিবার 18 এপ্রিল চট্টগ্রামে চিটাগং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে একটি শিক্ষানবিশদের পাসিং আউট প্যারেড হচ্ছিল, শিক্ষা সমাপনী কুচকাওয়াজ হচ্ছিল। সেখানে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি সেখানে বলছিলেন যে আমাদের কোনো জ্বালানি সংকট নেই। ডাউন রাইট ফলসুড, ডাহা মিথ্যে কথা। আমাদের জ্বালানি সংকট আছে, এবং সেটি চরমে আছে, সেটি আমরা হারে হারে টের পাচ্ছি সব দিক থেকে। অন্য কিছু বোঝার দরকার নেই, শুধু ফিলিং স্টেশনগুলো, যেগুলোকে আমরা প্রচলিত কথায় পেট্রোল পাম্প বলি, সেগুলো লম্বা লাইনের দিকে তাকালে আমরা বুঝতে পারব। বুঝবার একেবারে পরিষ্কার প্যারামিটার। প্রতিদিনই প্রত্যেকটি ফিলিং স্টেশনে মারামারি হচ্ছে, হাতাহাতি হচ্ছে, ধস্তাধস্তি হচ্ছে, এবং ব্ল্যাক মার্কেটে অনেক জ্বালানি আবার পাওয়া যাচ্ছে এখানে ওখানে। তো সংকট তো আছে, কারণ আগে তো এরকম হয়নি কখনো। আর সংকট থাকতে বাধ্য, কারণ পরিবহন হচ্ছে না, তেল পরিবহন বন্ধ আছে, জ্বালানি পরিবহন বন্ধ আছে। তো সরকারের জনগণের সঙ্গে তামাশা না করে পরিষ্কার বিবৃতি দিয়ে পরিস্থিতি জানাতে হবে আমাদের। পরিস্থিতি এখন এই জায়গায় আছে, আমরা চেষ্টা করছি, এটি বাংলাদেশের কোনো সংকট না। সো বিএনপির এখানে ভয় পাওয়ার কিছু নেই, তাদের কাজটি সঠিকভাবে করে গেলে হবে। জনগণকে অবগত রাখতে হবে, বলতে হবে পরিস্থিতি এই, এবং এটি আমরা ক্রিয়েট করিনি, এটি একটি বৈশ্বিক সংকট, তবে আমরা সবাই মিলে মোকাবেলা করবার চেষ্টা করছি। এই রাস্তা নিতে হবে। মন্ত্রীদের এসব বেশি কথা বলবার দরকার নেই, কোনো সংকট নেই, কিছুই নেই। এবং আজও রবিউল আলম বলছিলেন চট্টগ্রামে সাংবাদিকদের যে কূটনৈতিক তৎপরতা চলছে। তৃতীয়বারের জাহাজের ফিরিয়ে আনবার ব্যর্থতা সম্পর্কে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন কূটনৈতিক তৎপরতা চলছে, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? তৃতীয়বারের মতো প্রত্যাখ্যাত হয়েছে। তাদের জন্য লজ্জার, এটি তাদের সরকারের জন্য।
প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।